যে আসবে বলবে যে আগেরটা সব শেষ করে দিয়েছে, আগের থেকে কিছু পাই নাই। রাজনৈতিক সরকার সব সময় নিজের গীত গাইবে। রাষ্ট্র চালাবেন, আপনি নিরাপত্তা পাবেন, আপনি সেবা পাবেন, এই লোকগুলিকে আপনি বাঁচার ব্যবস্থা দিবেন না। এগুলো গাইয়ে পার পাওয়া যায় না। কতটুকু উত্তরণ করতে পারবেন সেটা মানুষের প্রত্যাশা। দাম টাম বাড়ানোর জন্য পায়তারা করে দাম বাড়াই দিলে তখন ক্রাইসিস থাকবে না, হয় কি না। ট্যাক্স পেয়ার খুঁজেন। গ্রামীণ প্রতিটা বাজারে এমন কোনো দোকানই নাই যে 4 লাখ টাকা ইনকাম করে না বছরে। রুলস অফ বিজনেস অনুযায়ী ক্ষমতা বেশি হওয়ার কথা পলিটিক্যাল মিনিস্টারের। অনেক থেকে 6 ট্যাক্স কেটে নিবে। আমার প্রশ্ন ওখানে না, 18 কোটি লোক, আমি যেটা বলছিলাম সবার সেই অ্যাবিলিটি, ওইটা কিভাবে খাবে, তাদের সংকুলানটা কোথায়? কেন বলছি কথাটা বলেন, এইটাই বলেন আপনি। আমি মনে করি, শুনেন, আপনি যে জায়গায় যাচ্ছেন, আমি আমার হাতে অন্য কোয়েশ্চেন আছে। সেটা হলো যে একটা কারখানার মালিক বা পুঁজিপতি যখন বেতন দেন, একটা হলো মজুরকে বেতন দেন, একটা হলো ইনসেন্টিভ দেন। দুটা কি মজুরকে দেন? একটাও মজুরকে দেন, 1 পয়সাও দেন। দেন কি কারণে? যে মজুরের একটা স্বাস্থ্যবান মজুর দরকার, ওকে খাওয়াইয়া পড়াইয়া রাখা দরকার, এটার জন্য বেতন দেন। আর ইনসেন্টিভ দেন মাঝে মাঝে, ওর যে সন্তান হবে ভবিষ্যতে এই কারখানায় শ্রমিক হিসাবে, একটা সুঠাম দেখি শ্রমিক হিসাবে যাতে আবার পাওয়া যায়। এই শ্রমিক পাওয়ার যে চলমান প্রক্রিয়া, প্রথমটা হচ্ছে কল্যাণ রাষ্ট্রের বক্তব্য, আর সেকেন্ডটা যেটা ওর ইনসেন্টিভ দেয়, এটা হচ্ছে ক্লাসিক্যাল মার্কসিজমের বক্তব্য, যে ওর গড়ে যেন আরেকটা শ্রমিক সন্তান জন্ম নেয়। আর তো আমি বেতন দেই, এখানে আমি যদি বলি আমি বেতন দেই, এই যে কেরানি আছে, কেরানির ঘরে আরেকটা কেরানি যেন ভবিষ্যতের জন্য পাই, এই জন্য এইটুকুন ইনসেন্টিভ দেই। আমি আপনাকে বলি যে সৎভাবে একজন কর্মচারী তার পরিবার পরিজন সন্তান নিয়ে বেঁচে থাকার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আপনাকে আমি বলছি, আমি এইটা নিয়ে কোনো বিতর্কই করতে চাই না। কিভাবে চলবে রাষ্ট্র চালাবেন, আপনি নিরাপত্তা পাবেন, আপনি সেবা পাবেন, এই লোকগুলিকে আপনি বাঁচার ব্যবস্থা দিবেন না। সেটাই বলছি। তো আপনি কি এই লোকগুলিকে বলবেন যে তুই দিনের বেলা অফিস করবি আর সন্ধ্যার পরে গিয়ে ডাকাতি করবি? তো আপনি রাষ্ট্রে সবকিছু চান, সেবা চান, সবকিছু চান জনগণের জন্য, আর জনগণ আপনি টাকা দিবেন না, আপনি ট্যাক্স দেন না কেন? আমি ডক্টর আকবর আলী খানের একটা বক্তব্যকে রেফার করতে চাই। ডক্টর আকবর আলী খান স্যার বলতেন যে আমরা এনবিআর হচ্ছে বুড়ো ব্যাঙের মতো, আমার কাছে যে আসে আমি ওকে খপ করে খেয়ে ফেলি, কিন্তু আমার যে দায়িত্ব স্বীকার করা, দৌড়াইয়া স্বীকার করা, হাইটা স্বীকার করা, ট্যাক্সের আওতা আরো বাড়ানো, এই কাজটা এনবিআর করে না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আমি এনবিআরকে বলবো যে ট্যাক্সের আওতা বাড়ানোর জন্য আপনি আরো খুঁজেন। আমি গ্রামে এমন লোক চিনি যার 10 কোটি টাকার প্রপার্টি আছে, ওর টিআইএন নাই। স্যার টিআইএন নাই, 10 কোটি টাকার বেশি প্রপার্টি আছে, বাট ওর টিআইএন করে না। আমি জিজ্ঞেস করি, কিরে বন্ধু, তুই টিআইএন করিস না কেন? তুই এত বড় লোক, তোর এই 4 তলা 5 তলা বিল্ডিং থানা বাজারে, তুই টিআইএন করিস না কেন? টিআইএন করলে ঝামেলা বেশি, টিআইএন না করে বরঞ্চ কম ঝামেলায় আছে। তো এই জন্য আমার কথাটা হচ্ছে, আপনি ট্যাক্স পেয়ার খুঁজেন। গ্রামীণ প্রতিটা বাজারে এমন কোনো দোকানই নাই যে 4 লাখ টাকা ইনকাম করে না বছরে। তো তাকে ট্যাক্সের আওতায় আনবেন না কেন? আপনি ট্যাক্সের আওতায় আনেন, ট্যাক্সের আওতায় এনে বরঞ্চ আমি মনে করি অন্যান্য জায়গায় যে কর্পোরেট ট্যাক্স, এইগুলা কি আপনি এই বাস্তবায়ন করেন। পৃথিবীর কোন কোন জায়গায় ট্যাক্সেশন ব্যবস্থাপনা সবচেয়ে সচল, ওদের সাথে আলোচনা করেন। আপনি কথাটা আমি বুঝছি, আপনি বলছেন ট্যাক্সের আওতা বাড়ান, আরো আওতা বাড়ানো, সংখ্যা বাড়ানো। ট্যাক্সের আওতা বাড়াইলে তো আপনি ট্যাক্সের আওতা বাড়ায় রাষ্ট্রীয় কাজে ব্যবহার করবেন, পে স্কেল কার্যকর করেন, আরো যা প্রয়োজন করেন। কিন্তু আমার দিন মজুরের বিষয়টা বলছি, তারা আমি আপনাকে আসবো, তার আগে আমি আপনাকে একটা কথা বলি, আমি রিকশাওয়ালাকে ট্যাক্সের আওতায় আনার পক্ষে। আচ্ছা ঠিক আছে, একটা রিকশাওয়ালা, এমন কোন রিকশাওয়ালা নাই, আমি যে বসুন্ধরায় থাকি, এমন কোন রিকশাওয়ালা নাই যে 1200 থেকে 1500 টাকা ইনকাম না করে।
তো ফর দ্যাট রিজন ওই রিক্সাওয়ালাকে যদি আপনি বলেন যে তুমি আপনার তুমি কথা বুঝছি ডেইলি আমি। 10 টাকা ট্যাক্স দিবা সরকারের ঘরে, ট্যাক্স নেন যাই নেন, আলটিমেটলি টাকাটা কোষাগারে যাচ্ছে গভর্নমেন্টের, তারপরে গভর্নমেন্ট যা করার তাইলে করুক। 3000 সেটা ঠিক আছে। 3000 আমি একটু বদরুর রহমান সাহেব আপনার কাছে আসছি। আপনি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন 2005-এ, যদি আমি ভুল না করে থাকি। আর ফুল সচিব ছিলেন এনবিআর এর চেয়ারম্যান হিসাবে। অর্থ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব ছিলাম না, আচ্ছা। আমি ইয়ারডিতে অতিরিক্ত সচিব আচ্ছা, ছিলাম 2005। আরেকটা বললেন 2006-এর অক্টোবরে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আপনি তাও ছিলাম না, ছিলেন না। আচ্ছা সেটা অর্ডার হয়েছিল, ক্যান্সেল হয়ে গেছে, আচ্ছা, যেতে দেয়নি। কিন্তু 23 জানুয়ারি 2007 থেকে আপনি এনবিআর এর চেয়ারম্যান। তার মানে রাজস্বর সাথে আপনার একটা ভালো সম্পর্ক, রাজস্ব কিভাবে আদায় হয় ইত্যাদি সবকিছু মিলে, এবং বিদ্যুতের বিষয়ে আপনাকে নিয়োগ দেওয়ার কথা না দিলেও আপনি এই সব বিষয়গুলো জানেন। না, কম নিয়োগ বেশি। দিয়েছিল, সেটা অর্ডার ক্যান্সেল হয়ে হ্যাঁ, গেছে, ঠিক আছে, পছন্দ হয়নি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এখন শুনি আমাদের যে বিদ্যুৎ আর গ্যাসের যে সংকটটা, সেটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বলতে আপনাদের ওই পিরিয়ডটা থেকে, যদি আমি আওয়ামী লীগ পিরিয়ডটা ধরি, সেখান থেকেই প্রাপ্ত, এটা বলা হচ্ছে, এই সরকার বলছে, এবং আরো 2 বছর সময় লাগবে তাদের সংকট কাটাইতে। এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাই। এর আগে ওনার সাথে একটা প্রশ্ন ছিল যে সরকারি লোকজন পে স্কেলে অনেক টাকা পাবে, দিনমজুর, এটা বলেন রিক্সাওয়ালা, আপনি। ওরা কোথায় পাবে? ওদের জন্য তো এখানে বাড়লে অটোমেটিক তাদের মধ্যে এটা যায়। তখন দেখবেন রিক্সাওয়ালার ভাড়া বাড়তেছে, দিনমজুরের রেট বাড়তেছে। আমি গ্রামে ছিলাম, 1 সপ্তাহ একটা কাজে গেলাম, এখন সকাল 8:30টার দিকে আসবে, আপনার 2:30টায় চলে যাবে, 1000 টাকা মিনিমাম মজুরি। এর মধ্যে আবার তার চা নাস্তার জন্য একটু ব্রেক থাকে। অতএব যত টাকা এক খাতে বাড়বে তখন অন্যেরও বাড়বে। তাহলে তো আপনার- রিক্সা ভাড়া যদি বাড়ে, সবটাতে তাহলে তো যাবে। গোশতের দামও বাড়বে, সবটা আলুর দামও বাড়বে, বাড়বে, তাহলে তো সবটা সেই বাড়বে। একই অবস্থা থাকে। বাজারে মূল্যস্ফীতি যখন আসবে, হ্যাঁ। সেটাতে তখন সবটাই তো বাড়বে। তার মানে পে কারণ স্কেল দিলে পরে মূল্যস্ফীতি বাড়বে। কিছুটা তো বাড়বেই, সেই জন্যই তো স্টেগারিং 3টা ধাপে চিন্তা করতেছে, বাড়বে। আর টাকা যখন হাতে আসে তখন তো কাঁচা টাকার কামড়ানো সহ্য করা কঠিন, তো তখন স্বাভাবিক খরচ একটু বেশি হইতে চাইবে। যেমন আমি কয়েক বছর থেকে বেদরকারি মনে করি অনেক খরচ। ইলিশ মাছ আমি 4 বছর থেকেও কিনি না, দরকার নাই তো, এটা না খাইলে কি হয়? কেমন কাঁচামরিচ যখন 400 টাকা হয়, আমি বলি 1 হালি দাও, অসুবিধার তো নাই। আমাদের জাতিগতগত একটা অভ্যাস আছে, যেটা বেদরকারি আমরা সেটাতে হুমড়ি খেয়ে পড়ি। এখন যেটা বললেন গ্যাস বিদ্যুৎ সংকট, এটা লিগেসি রাজনৈতিক সরকার সব সময় এটা বলে, যে আসবে বলবে যে আগেরটা সব শেষ করে দিয়েছে, আগের থেকে কিছু পাই নাই। কেমন ওই আওয়ামী লীগ এসে প্রথম যখন আসছে তারাও একই কথা বলছে যে খাম্বা পেয়েছি, বিদ্যুৎ পাই নাই, যে বাজাদের বিএনপি শেষ আমলে বিদ্যুৎ কখন আসতো সেটা ছিল খবর, কখন থাকে সেটা খবর ছিল না, আসতো কখন বলে। এইগুলো রাজনৈতিক বক্তব্য থাকবে, কিন্তু বৈশ্বিক কারণে যে সংকটটা হয়ে যায়, একটা টার্মিনালে ঝামেলা হয়েছে, হরমুজ সোনালির ব্যাপার আছে, ইউক্রেনের যুদ্ধের ব্যাপার আছে, এগুলো হবে। আর গরিব দেশে এই জাতীয় সংকেতগুলো জন্য তৈরি থাকতে হয়, শুধু প্রাকৃতিক দুর্যোগ না, আমাদেরকে এগুলো মেনে চলতে হয়। মেনে চলে আমরা টিকে থাকি, আমাদের সে অভ্যাস আছে। এটা উত্তরণ 2 বছর লাগবে না কতক্ষণ লাগবে, সরকারের মেয়াদ তো 5 বছর আছে, মাত্র 6 মাস গেল। অস্থির হওয়ার তো দরকার নাই। আমি কিছু জিনিস বলি, আমাদের সহনশীলতা দরকার, আমরা অসহিষ্ণু বেশি হই। এখন এই দেশে জন্মাইলে রুই মাছের বাচ্চা জন্মানোর সময় তো মোটামুটি ফুটির থেকে বড় হয়ে যায় অনেক সময়। কেমন ট্রাকের চাকা একবার ঘুরে আসলে বেবির চাকার অনেক, সিএনজি চাকার অনেক ঘুরার বেশি হয়ে যায়। আপনি এই দেশের কনটেক্সটের থেকে, এই দেশের সীমাবদ্ধতা, এগুলো মেনে চলতে হবে এবং সে অভ্যাসের জন্য শক্ত থাকতে হবে। শুধু খেয়াল করা দরকার, যেটা বললেন আপনি, যার থেকে যেটুক পাওনা সেটুক আদায় করতে পারতেছেন কিনা। আমি যখন এনবিআরে ছিলাম তখন আমি বারবার বলতেছিলাম যে ইআরডি উঠাই দেন, এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, এখন ইকোনমিক রিসোর্সেস ডিভিশন যেটা নাম। আগে ডোনার বলতো, ডোনার বললে আমাদের মান সম্মান লাগে, এখন আমরা ডেভেলপমেন্ট পার্টনার বলি। যেই নামেই বলেন সেটা উঠিয়ে আইআরডি শক্ত করেন। রেভিনিউ হয়ে যে গ্রাম পর্যায়ের থেকে শুরু করে সরকার তো সেটা চাইবে কিনা সেটা বড় প্রশ্ন। এই যে 111-এর সরকার, তারা তো নন পলিটিক্যাল সরকার বলছিল নিজেদেরকে, তো তারাও তো আমাকে রেভিনিউ কালেকশনের অ্যাটেম্পগুলোতে যেতে দেয় নাই। আমি যখন হাউস টু হাউস সার্ভে শুরু করতে চাইলাম তাও তো দেয় নাই। আমি তো প্রথমে ঢাকার কয়েকটা পোস্ট এরিয়া চাইলাম,
তাও তো দেয় নাই। মির্জা আজিজ ফখরুদ্দিন সাহেব আমাকে বদলি করে দিল। তা আপনি যদি সরকার সদিচ্ছার সহিত প্রত্যেকের কাছে যেটা সরকার প্রণীত নিয়ম অনুযায়ী, সরকার প্রণীত আইন অনুযায়ী কালেকশনে যদি আপনি না যান, তাহলে আপনার ঋণের প্রশ্ন থাকবে, তাহলে আপনার অনটনের প্রশ্ন থাকবে, ঘাটতির প্রশ্ন থাকবে এক। আর দ্বিতীয় হইল, আপনি মাথার থেকে, আমি এর আগে এক অনুষ্ঠানেও বলেছিলাম যে শুধু প্রধানমন্ত্রী নিজে সিম্পল হইলে মিতব্যয়ী হইলে হবে না, বাকি সবাইকেও করার দরকার আছে। প্রেসিডেন্ট জিয়ার ক্যাবিনেট মিটিংয়ে 1 কাপ চা 2টা নোনতা বিস্কিট দেওয়া হয়েছে শুধু অস্ট্রিয়াটির জন্য, কঠোরভাবে পালন করেছে। আপনার যার কাছে যে ট্যাক্স, আমাদের দেশের ট্যাক্সের সংস্কৃতি কি? আমি যখন অপ্রদর্শিত অর্থের SRO 98 দিয়ে নেওয়া শুরু করলাম, কাদের থেকে নিলাম? এগুলো বলতে গেলে তো ওনারা আমার অসন্তুষ্ট হয়ে যান। যারা বড়, বারবার বাজেট দেন, তিনি ট্যাক্স ফাঁকি দেন। যিনি বড় মন্ত্রী, তিনি ট্যাক্স ফাঁকি দেন। যিনি আরও বড়, তিনি ট্যাক্স ফাঁকি দেন। তো এগুলো তো আমি ওই চেয়ারে বসে দেখলাম। এটা রোধ করেন। যেইটুক নিয়ম আছে, এই নিয়মটা যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, তাহলে দেখবেন প্রচুর টাকা আসবে। আর ইনি একটা কথা বলেন যে গ্রাম পর্যায়ে প্রচুর টাকা আছে, যে দে তাকে লিবু চিপা, তাকে বারবার অডিটে ফেলেন না, আপনি ক্ষেত্র বেশি করেন। লেস প্রফিট মোর সেল, আলটিমেটলি মোর প্রফিট। আপনি ক্ষেত্র বাড়ালে প্রচুর আসবে, সেদিকে যেতে হবে। যাওয়ার জন্য শক্ত লোক এবং সরকারের সদিচ্ছা কতটুকু শক্ত থাকবে সেটার উপর নির্ভর করবে। আমি আপনার কাছে আবারও আসবো চাই, সে প্রশ্ন হলো এই, যেহেতু সরকার থেকে বলা হয়েছে যে উত্তরাধিকার সূত্রে এই সংকটগুলো আসছে, আমি কোনো তর্ক করব না, আমি ধরে নিলাম সরকারের কথাটাই সত্য। কিন্তু এই সরকার যে 6 মাস আছে, তার আগে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। সেই সরকারের সময় যে বিদ্যুৎ গ্যাসের সংকট এবং আজকে বিদ্যুৎ গ্যাসের সংকট যদি আমি তুলনা করি, তাহলে এখন বাড়ছে বলে মনে হয়। আর যদি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে থাকে, তাহলে প্রথম রিসিভ করছে ওই উত্তরাধিকার সূত্রে ওই 18 মাসের সরকার। সেখানে আমরা এরকম ফেস করি নাই, এখন করছি কেন? যে আপনাকে স্যারের, আমরা যে বিষয়টা নিয়ে বসছিলাম, স্যারের টক শো আমি একদিন শুনতেছিলাম, আমি শুনি ওনারটা দেখলে শুনি, উনি বলছেন যে আমি প্রপোজাল দিছিলাম গুলশান, বাড়িধারা, বনানী, বসুন্ধরা, এই 4টা এলাকায় যারা বসবাস করে এদের জন্য আপনি অ্যাডভান্স ট্যাক্স করেন না কেন, বা ট্যাক্স করেন না কেন? একটা নির্দিষ্ট পরিমাণ, একজন লোক 60,000 টাকা বাড়ি ভাড়া দেয়, ও রিটার্নে দেয় 0। ও বছরে 1.5 লাখ টাকার দেয়, বিদ্যুৎ বিল দেয়। এসি আছে ঘরে 3টা, 15,000 থেকে 20,000 টাকা বিদ্যুৎ বিল দেয়। ও রিটার্নে দেয় 0, ইনকাম 0। তো এটা হবে কেন? তুই দিবি, এই কি বলে, এই এসি আছে থাকলেই তুমি ট্যাক্স দিবা 2,000 টাকা বছরে। তুমি এই এসিতে মাসে, একটা এসিতে 3,000 টাকা ট্যাক্স বিল দাও, তো তুমি এখানে 2,000 টাকা ট্যাক্স দিতে পারবে না কেন? তুমি 40,000 টাকা থেকে 60,000 টাকা, 80,000 টাকা, আমি জানি 1,60,000 টাকায় বাড়ি ভাড়া থাকে লোকজন, তো তুমি ওই ট্যাক্স দিবা না কেন? তো আমি মনে করি যে এই জায়গাগুলি, এবং আপনি দেখবেন যে তাঁতিবাজারে আমি এমন চিনি, আচ্ছা আমি ধরুন আরো এত ভিতরে গিয়ে লাভ নেই, আমি এলিফেন্ট রোডে যাওয়া যায়, ইজি যাওয়া যায়। এলিফেন্ট রোডে আপনি একটা দোকানগুলিতে সার্ভে করেন তো। আমি আমার এক ফ্রেন্ডের, সে কনসালটেন্সি, আমি যেহেতু লটও পড়ছি, তো কনসালটেন্সি করতে আসে, সে তারে আমি মোটামুটি একটা ভালো ট্যাক্স দিচ্ছি। তারপর তারে অডিটে ফেলাছে, তো সে জিজ্ঞেস করে যে এই এত টাকা, এই 40,000 টাকা ট্যাক্স দিচ্ছেন, তো আমি তার আশপাশে, তার থেকে যতগুলি, তার 500 গজের মধ্যে তার থেকে বড় দোকানগুলির ট্যাক্স কত নেয় বললাম কালেক্ট করো। কালেক্ট করে আনলো, কেউ 40,000 টাকা ট্যাক্স দেয়নি, তো তাকে ভুগাইতেছে। তো আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে বললাম যে ভাই, তখন তো বিএনপি ক্ষমতায় নেই, ভাই আপনি এই এতগুলো ট্যাক্স, আপনার এতগুলো অ্যাসিস্ট্যান্ট কমিশনার সবাই এইটাকে বলছে যে এইটা কেউ ট্যাক্স পড়লো না, অডিটে পড়লো না, তো আপনি এদের সমান, এদের সবাইকে গড় করে ওনার একটা ট্যাক্স করে দেন।
তো সে মানে নাই, সে একটা বড় সড়ো জরিমানা সহ একটা করছে। তো আমি আপনাকে বলছি যে আমার কথাটা হচ্ছে আপনি ট্যাক্সটার ন্যায্যতা একটা একটা নির্ধারণ করেন। আমি ট্যাক্সের প্রশ্ন তো ছিলামই, হ্যাঁ, কিন্তু যে ট্যাক্সের- বিষয়টা আমি আনছি আপনার কাছে ওইটা নিয়ে আপনার কাছে পরে আসি। আবার একই বিষয়ে আমি ওনার কাছে একটু যাইতে চাই, যে কথাটা বলা ট্যাক্সের ন্যায্যতার মাত্রাটা না, কি ঠিক হতে আছে, পারে? উত্তরাধিকার সূত্রে সংকটটা পেয়েছে, এটা এই সরকার বলছে যে এই বিদ্যুৎ গ্যাসের সংকট। উনি বলছেন যে ওই সময় যুদ্ধ হয়নি, কিন্তু আমি বলছি উত্তরাধিকার সূত্র যখন রিসিভ করছে উত্তরাধিকার সূত্রটা, তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার রিসিভ করছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই প্রবলেমটা দেখি নাই। কেন দেখি নাই? যুদ্ধ তার পরের চ্যাপ্টার হোক, কিন্তু উত্তরাধিকার সূত্র তো রিসিভ করলো অন্তর্বর্তীকালীন সরকার। এই বিষয়টা না, উত্তরাধিকার সূত্র তো অন্তর্বর্তীকালীন সরকার সময়, আমি বললাম যুদ্ধ শুরু হয় নাই। উনি আংশিকটা বললেন, হরমুজ প্রণালীটা, ইউক্রেনেরটা আর বলেন নাই, কারণ সেটা তো আরো আগের থেকে ছিল। আপনার রাজনৈতিক সরকার সব সময় নিজের গীত গাইবে এবং আপনি সেটা প্রটেস্ট করে ঠেকাতে পারবেন না। তারা একভাবে না একভাবে যুক্তি দেখাবে। কারণ আমি একজনকে বলছিলাম এরকম টক শোতে যে দুইজনই তো সেনাদের কর্তৃক নিহত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রাষ্ট্রপতি জিয়া। তো একজনকে আপনারা শহীদ বলেন, আরেকজনকে প্রয়াত বলেন কেন? রেডিমেড ব্যাখ্যা দিয়ে দিতে পারে। রাজনীতি তো শাকের করা, ধারে কাটে, ভারে কাটে, আসতে কাটে, যাইতে কাটে, এবং তারা রেডিমেড উত্তর দিয়ে মানুষকে মুঠোর মধ্যে হিউমারাস হইতে রাখতেও পারে। বলে যে ওরা আওয়ামী লীগ ওনাকে শহীদ বলে না, আমরা কি করব? আমরা তো শহীদ বলতেছি, উনি শহীদ হয়েছে। এখন উত্তরাধিকার সূত্রের এগুলো মানুষ বুঝে, এগুলো গাইয়া পার পাওয়া যায় না। কতটুকু উত্তরণ করতে পারবেন সেটা মানুষের প্রত্যাশা। বিপদ তো হয়, কিছু জিনিস বিপদ হয়। আপনার ওইখানে গ্যাসের টার্মিনাল নষ্ট হয়েছে, বা সাপ্লাই আসতে দেরি হয়েছে, কার্গো আসতে দেরি হচ্ছে, সেজন্য ঝামেলা হয়েছে। এটার বাইরে কথাটা ভিন্ন রকম হয়। যেমন অকটেন পেট্রোলে যখন দাম বাড়লো, বিরাট লম্বা লম্বা লাইন হইল। আমি 3 দিন 2.5 ঘন্টা 3 ঘন্টা করে লাইন দিয়ে থার্ড ডেতে যাইয়া 1000 টাকার পেলাম ভাগে, আগের 2 দিন পাইনি। তো সেই সময় হট করে যে দাম বাড়াই দিল, তখন আপনার আর কিউ নাই, লাইন শেষ। তো এটা নিয়ে এখন বাগানে হাঁটার সময় জেনারেল মাস, আমি তো ওই যে সবার সাথে মিশি, জিজ্ঞেস করে যে গ্যাসেরও কি এরকম ছলচাতুরি হচ্ছে কি না, দামটা বাড়ানোর জন্য পায়তারা করে দাম বাড়াই দিলে তখন ক্রাইসিস থাকবে না, হয় কি না। তাহলে এটা হতে গেলেও এখন আর হতে পারবে না, তাহলে বদনাম হয়ে যাবে। কিছু জিনিস আছে জনগণ কি চায়। নর্মালি জনগণ দাম বাড়াইলে অনেক সময় আপত্তি করে না, কিন্তু নিরবচ্ছিন্ন সরবরাহ চায়। ওই যে আওয়ামী লীগ আমলের কথা, ফেসিবাদের ফেনা উঠাই ফেলান বলতে বলতে, যে তারা কুইক রেন্টাল দিয়ে লুটপাট করে নিয়ে গেছে। মানুষ গ্রাম অঞ্চলে সব জায়গায় লুটপাট কে করছে এটা বেশি দেখতে চায় না। সে দেখে তারটুকু ভোগের যেটা আছে গ্রামে, সেটা পাচ্ছে কিনা। যেমন আমি গ্রামে যে 1 সপ্তাহ ছিলাম, তখন তো কারেন্ট কখন আসে, রাত্রে কয়বার যায়, সেটাই চিন্তা করতে হতো থাকে কিনা। শহরে তো তুলনামূলকভাবে ভালো আছে। আমরা এগুলোতে সরকারকে এই পর্যায়ে প্রত্যাশার জায়গাটা বলবো কেটে উঠুক, সেটা দরকার আছে। আমি অনেক কিছু মেনে নিতে হয় এই দেশে থাকলে। আমার বাড়ির কাছে একটা ডাস্টবিন আছে, আমি প্রায় বলি ওই রাস্তায় আমার কাজ না থাকলেও সপ্তাহে আমি অন্তত একবার ওখান দিয়ে হাঁটি, অভ্যাসটা চালু রাখার জন্য। অতএব আমরা চাইবো যে সরকার সমস্যাটা কাটবেন, কেটে উঠবেন, কিন্তু বেশি রকমের ওই লিগাসি ফেসিবাদ করে গেছে, ও করে গেছে, এই করে গেছে, এইগুলো মানুষ এখন আর বেশি খায় না। মানুষ চায় যে কে কী করছে, সেটার জন্য তো তার পতন হয়েছে, সে তো ছন্নছাড়া হয়েছে। আপনি ওইটা না বলে আপনি কি করবেন সেটা করেন, এই জন্য তো আপনাকে ভোট দিয়েছি। আপনি ওভারহুলিং মেজরিটিতে আসছেন, তো এই জন্য আপনার উপর প্রত্যাশা আছে। তো প্রত্যাশা পূরণে আগায় যাওয়াটা হলো মন্দ না আর কি, সেটার জন্য আমরা আশাবাদী হব। তাহলে আমরা একটু ভিন্ন দিকে যাই এখন। সংকট কাটায় ওঠার জন্য কিভাবে উত্তরণ করবে সেটার জন্য আমরা সবসময়, যেমন 6 মাসে অনেক মন্ত্রীর বদল হয়েছে, মন্ত্রণালয় বদল হয়েছে, নতুন মন্ত্রী নিয়োগ হয়েছে, কাউকে সরাইয়ে দেওয়া হয়েছে। এই সব যদি আমরা বিবেচনায় নেই, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়? ধরেন
তথ্যমন্ত্রীকে সরানো হইলো, সরাইতেই পারে, কিন্তু সরাই থেকে অন্য কোনো মন্ত্রণালয় দেয়নি। এটা কি বার্তা দেয়? আবার যাকে তথ্যমন্ত্রী বানানো হলো, তথ্যমন্ত্রী তো সাধারণত আমরা জানি সরকারের পক্ষে মিডিয়ার সাথে কাজ করে, মিডিয়াকে নিয়ন্ত্রণ করে, কিংবা মিডিয়ার সাথে যোগাযোগ রেখে একটা ন্যারেটিভ তৈরি করে যেটা সরকারের পক্ষে থাকে। তো আমরা তো ওইভাবে বিবেচনায় নেই। আজকের যে তথ্যমন্ত্রী যাকে বানানো হইলো, সে কি প্রিভিয়াস তথ্যমন্ত্রী যদি অন্য কোনো মন্ত্রণালয় দেয়নি, তাহলে কি এই তথ্য মন্ত্রণালয় এই সরকারের পক্ষে ভালো ন্যারেটিভ তৈরি করতে পারবে? এইরকম কোনো বিষয় বিবেচনায় নিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি মোটামুটি গভর্নমেন্ট বুঝি আর কি, গভর্নমেন্টের অফিসারদের হায়ার আর কি বুঝি, ফাংশনিং বুঝি 91 সাল থেকে। মানে 89 সালে যেহেতু আমি পাস করছি, ওই সময় থেকে যারা বন্ধুবান্ধব বিসিএস দিতে যেত, এরা আলোচনা করতো কিভাবে লেফটেন্যান্ট বানান শিখতে হয়, এইগুলো শিখছি। তো আমি বিসিএস কখনো দেই নাই। তো তখন যেহেতু আমাদের বন্ধুরা প্রায় 86 ব্যাচ পাইছে, আবার 13 ব্যাচ পাইছে, মানে 9th ব্যাচ পাইছে, 13 ব্যাচ পাইছে। মানে 3 বছর যখন গভর্নমেন্ট হঠাৎ করে বাড়াই দিল বয়স, তো যারা সমবায় টমবায় পাইছিল এরা আবার ঝাঁপাইয়ে পড়ে পরীক্ষা দিল, এরা ট্যাক্স ক্যাডার নিচে আর কি, স্যারের মতো অ্যাডমিন ক্যাডারও পাইছে কেউ কেউ। তো আমি আপনাকে বলছি যে আপনার যে কোয়েশ্চেনটা আবার বলেন। সরকারের পক্ষে তথ্যমন্ত্রীটা বিরাট রোল। তথ্যমন্ত্রী এখন আসেন, তথ্যমন্ত্রী গভর্নমেন্টের পক্ষে ন্যারেটিভ তৈরি করেন না। বেসিক্যালি তথ্যমন্ত্রীরা গভর্নমেন্টের যে বক্তব্যগুলি আছে এইগুলোকে ভালোভাবে সম্প্রচার করার দায়িত্বটা পালন করেন। তথ্যমন্ত্রীকে যেমন আমাদের শামসুল ইসলাম, উনি ওনার তথ্যমন্ত্রী থাকাকালে জীবনে কোনো বক্তৃতাই করতেন না। তথ্যমন্ত্রী হিসাবে বক্তৃতাই করতেন না। প্রায় 2 বছর পাইছি আমি 6 সালের গভর্নমেন্টে, এর আগের গভর্নমেন্টেও প্রায় 2 বছর ছিলেন শেষে, নাজমুল হুদা যাওয়ার পরে। তো আপনি দেখবেন যে তো শামসুল ইসলাম খুব পছন্দের গভর্নমেন্টের মন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়ার গভর্নমেন্টে, কিন্তু উনি কোনোদিন বক্তৃতা করতেন না কোনো বিষয়ে। এখন আসুন, যে তথ্যমন্ত্রী বেসিক্যালি গভর্নমেন্টের যে বিষয়গুলি উনারা চান, বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন এবং অন্যান্য বিষয়াশয় এইগুলো প্রচার করে। বেসিক আমার আইডিয়া গভর্নমেন্ট তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। আর যে আগের যে স্বপন সাহেব তুখুর ছাত্রনেতা ছিলেন, 90-এর একেবারে প্রথম সারির একজন ছাত্রনেতা, বিপ্লবী ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, এবং 96-এ উনি আইসা বিএনপিতে যোগ দেন। একটা বিএনপির ওই সময় বেশ বাজে সময়ে যোগ দেন জহিরুদ্দিন স্বপন। মানে জনতার মঞ্চের পরে যে অবস্থাটা হয়, এই সময় একেবারে ডুবন্ত তলিতে উনি আইসা লাফিয়ে ওঠেন, যেখান থেকে লাফ দিয়ে সবাই পড়ে যায়, নেমে যায়। তো সেই ক্ষেত্রে জহিরুদ্দিন স্বপনকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করব, এবং তাকে হয়তো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসাবে আমি বলি মন্ত্রীর পদমর্যাদা, পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় উনি পিএস পাবেন, এপিএস পাবেন, পিও পাবেন, 4 জন সবই পাবেন। কিন্তু আমি আপনাকে বলতেছি হিসাবটা হলো একই ব্যক্তি একই পদে একই রকম অ্যাক্ট করে, 2 জন ব্যক্তি একই রকম অ্যাক্ট করেন না। আপনি স্যারকে যদি এখন মন্ত্রী বানান আর আমারও মন্ত্রী বানান, আমার মন্ত্রণালয় আমার গরমের ছুটে ব্যস্ত থাকতে হবে, সচিব থেকে আরম্ভ সবাই। আর স্যার হয়তো খুব টেকনিক্যালি একটা করে নোট দিবেন, উনি নোট দিয়ে অবস্থা আমি বানিয়ে নিয়ে আসো, আগে বানিয়ে নিয়ে আসো, এরপরে বলবো সব ঠিক করে নিয়ে আসো, এই প্রুফ দেখে নিয়ে আসো। এরপরে আমার যদি কোনো জায়গায় পরিবর্তন থাকে আমি বলবো যে এইটা বাদ, এটাই। আমরা এই 2 জনের 2টা স্টাইল। তো জহিরুদ্দিন স্বপন যদি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে অ্যাসার্ট করেন তার পজিশন, তাইলে 10টা মন্ত্রীও তার কাছে দৌড়িয়ে কুল পাবে না। যেমন আপনি মনে করে দেন হারিস চৌধুরী উনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় একজন রাজনৈতিক সচিব, এমনি বাইরে থেকে মনে হয় কিছুই না। আমি সচিবদেরকে লাইন দিয়ে বসে থাকতে দেখছি। নাম্বার 2 ঘ্রাণটা দিতে হবে, ঘ্রাণ দিতে পারলেই হয়, মানে ভালো ঘ্রাণ আপনি কত বেশি সার্ভিস দিতে পারেন, সেটাই বলছি, কত বেশি কতটা দৃশ্যমান হতে পারে। যে একটা মন্ত্রণালয় জিজ্ঞেস করেন স্যারকে, যে কাজ করে একই সবাই ডাকে। জনাব মতিউর রহমান, আপনার কাছে
উনি কিছু প্রশ্ন করছে, প্রশ্ন না ঠিক, আলোচনার ভিতরে যেটা বেরোইছে, উনি মন্ত্রী হলে কেমন হতো, আপনি মন্ত্রী হলে কেমন হবেন, মন্ত্রী অদল বদল, মন্ত্রণালয় বদল ইত্যাদি এর একটা সমাধান দেওয়ার চেষ্টা করছে। তো নর্মাল কোর্সে আমরা দেখি বহির্বিশ্বের দিকে তাকাইলেও যিনি ক্ষমতায় যান তিনি অফিস আদালতে বদল করেন কর্মকর্তা কর্মচারী। আচ্ছা, বাংলাদেশে যদি মন্ত্রী বদলের সাথে সাথে কি প্রশাসনের ব্যক্তিদের বদল হয় কিনা? মন্ত্রী বদলের সাথে, প্রধানমন্ত্রী বলছি না, মন্ত্রী বদলের সাথে, কিংবা মন্ত্রী তার পছন্দের লোক মন্ত্রণালয়ে বদলি করে নিতে পারেন কিনা, এটা একটা প্রশ্ন। তার সাথে সম্পর্ক প্রশ্ন, মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী বিষয়ে কার ভূমিকা বেশি বাংলাদেশে? অন্য দেশের কথা বলবো না, একজন সচিবের নাকি একজন মন্ত্রীর? আপনি কি মনে করেন? দুটো প্রশ্ন। একটা হলো মন্ত্রী বদলের সাথে সাথে কর্মকর্তা বদল হয় কিনা, বা তিনি বদল করে নিতে পারেন কিনা। ইট ডিপেন্ডস। যদি মন্ত্রী মনে করে যে তার জানাশোনা আরেকজন সচিব নেবেন, এবং ইফ হি অর শি, যিনি মন্ত্রী, ইজ এবল টু কনভিন্স দ্য প্রাইম মিনিস্টার, তখন উনি করতে পারেন। পরিষ্কার, তিনি সেটা করে নিতে পারেন, এবং রাজনৈতিক সরকার সেটা মেনেও নিয়ে করেনও। আবার ছোট্ট একটা উদাহরণ দিই, আমি যখন ইয়ারডির এডিশনাল সেক্রেটারি, তখন আমার যিনি সচিব ছিলেন, সেই সচিব সাহেব এখন বিএনপি সরকারের এখানে আবার উনি একটা বড় উপদেষ্টা পদে আছেন। যেভাবে ওনার সাথে আমার বনিবনা হইল না, কোনো একটা বাড়ি নোয়াখালী স্যার, সবই আছে একই সাইজের আর কি, বনিবনা হইল না। মিটিং করলাম, আমি মিনিটস লেখার জন্য ডিকটেট করেন উনি। আমি বললাম তাহলে মিটিং আপনি করলে তো পারতেন, চুক্তির ব্যাপার যেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ আছে। আমি বললাম আমার কাছে কোনো নির্দেশ নাই। তো এই বনিবনা না হওয়ার কারণে, যেহেতু আমি তার অধস্তন এডিশনাল সেক্রেটারি, উনি আরেকজন এখন ওনাদের পেয়ারের লোক এস্টাবলিশমেন্ট সেক্রেটারি ছিলেন হালিম সাহেব, তাকে বলে আমাকে আমার এডিশনাল সেক্রেটারি লেভেলের নিচে একটা পদে বদলি করে দিলেন। রাজনৈতিক নেতৃত্বশালী কী পারে, বদলি করে দেওয়ার পরে সাইফুর রহমান সাহেব ফাইন্যান্স মিনিস্টার, আমি তখন দুইটা উইংয়ের একা এডিশনাল সেক্রেটারি 17 মাস থেকে চালাচ্ছি। তো সাইফুর রহমান সাহেবের পিএস নূর নবী এটা মন্ত্রীকে বলে দিল যে আপনার বদলুর রহমানকে তো বদলি করে ফেলছে। তো মিনিস্টার সাহেব আমাকে ডাকালেন। সাইফুর রহমান সাহেবের একটা, উনি যে সাকসেসফুল অর্থমন্ত্রী, মুহিত সাহেব চেষ্টা করে সেটা হইতে পারেন নাই। তো উনি আমাকে বললেন, উনি সবসময় নাম জিজ্ঞেস করেন, আসলে জানে কিন্তু এটা তার স্টাইল, এই তোমার এই নাম না, এভাবে বলে। জি স্যার। ও তুমি কি আমার পছন্দ করো না, নাইলে আমার এখান থেকে বদলি হয়ে যায় না কেন? স্যার সরকার করছে। ও ওই যে বদলি করালে তার নেই, ওইটা ওর কাণ্ড না, কিচ্ছু বলে। আমি স্যার আমি জানি না, কারণ রুল অফ থাম্বে বস ইজ নেভার রং, ই বস ইজ রং, সি রুল নাম্বার 1, এটা হইতে হয়। তো উনি সাথে সাথে সাইফুর রহমান সাহেব সাথে সাথে ম্যাডামকে টেলিফোন করলেন, ম্যাডাম আমি এডিশনাল সেক্রেটারি বদলুর রহমানকে আপনি বদলি করে ফেললেন, আমি জানলাম না। কয়টা তো প্রস্তাব দিল, এখান থেকে এস্টাবলিশমেন্ট সেক্রেটারি আসলো, সাথে সাথে ক্যান্সেল করে দিলেন। তো এখন যদি চান পারে। আরেকটা প্রশ্ন করলেন আপনি, ক্ষমতা কার বেশি? এটা নির্ভর করে ব্যুরোক্রেট সচিবকে কি মন্ত্রী কন্ট্রোল করবে নাকি মন্ত্রী, না মন্ত্রীকে সচিব কন্ট্রোল করবে, কে কাকে কন্ট্রোল করে সেটার উপর মানে এটা হতে পারে, এটা হতে পারে। রুলস অফ বিজনেস অনুযায়ী ক্ষমতা বেশি হওয়ার কথা পলিটিক্যাল মিনিস্টার, অনেক সময় সেটা নাও হতে পারে। না হতে পারলে সেটা তার ব্যর্থতা, আচ্ছা সেটা মন্ত্রী ব্যর্থতা। ধন্যবাদ। আমি আপনার কাছে সুযোগ পাইলে আবার আসবো। আপনার কাছে আমি অন্য একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা হলো এই যে আপনাদের, মানে আমি আপনাদের বলছি কেন, যে এই সরকারের ক্ষমতা আছে, নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল এরকম যে প্রথম 18 মাসে আমরা 1 থেকে 1.5 কোটি লোকের কর্মসংস্থান করব, কিন্তু আমরা গত 6 মাসে দেখলাম 900 টেক্সটাইল বন্ধ হয়ে গেছে। 9 মাস 900 টেক্সটাইল রাফলি গড়ে প্রতিদিন 5টা করে বন্ধ হয়ে গেছে, এবং 62,000 শ্রমিক বা চাকুরে বেকার হয়েছে, যেখানে কর্মসংস্থান করার কথা উল্টা বেকার হয়েছে। তাহলে আগামী 5 বছর কিভাবে যেতে পারি আমরা, কোন পর্যায়ে যেতে পারি? না, আগামী 5 বছর যে এইরকমই যাবে জাতীয় এবং আন্তর্জাতিক অবস্থাটা, এটা এরকম মনে করা যায় না। তো আমি মনে করি যে গভর্নমেন্ট তার যে ইস্তিহার আছে, এই ইস্তিহার অনুযায়ী তার কাজ করার জন্য অবশ্যই চেষ্টা করবেন। আর যদি চেষ্টা করে ব্যর্থ হন, 5 বছর পর জনগণের কাছে যে যাবেন, তখন এটার উত্তর তাকে দিতে হবে, খুব ভালোভাবে দিতে হবে, অনেক মূল্য দিয়ে দিতে হবে। আমি মনে করি না তারেক রহমানের গভর্নমেন্ট এটা এভাবে করবেন।
আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মন্ত্রী সাহেবদের নিজেদের যোগ্যতার উপর নির্ভর করে সচিব তাকে মানবেন না মানবেন না। প্রথম কথাই না ঠিক আছে, অবশ্য এটা তো একই, দুইজন তো একই আমি পয়েন্টে আসলে। মনে করি যে সচিব লিডার হিসাবে মন্ত্রণালয়ের লিডার কিন্তু এখন মন্ত্রী, তিনি তার টিমের সবাইকে তিনি কনভিন্স করতে পারেন কিনা তার যোগ্যতা সম্পর্কে, এটার উপর নির্ভর করে তারা কতটুকু মানবে। আপনাদের- যদি প্রথমেই সচিব সাহেব বুঝে, প্রথম রাতেই যদি উনি বুঝেন যে এটা তো একটা গরু অথবা গাধা, তো উনি গরুর দামে হিসাব করবেন অথবা গাধার দামে হিসাব করবেন। আপনাদের তো দুজনকে এই জন্য হয়- আমি মনে করি মন্ত্রী সাহেব যে প্রধানমন্ত্রী যখন মন্ত্রী বানাবেন, তিনি চিন্তা করবেন আমার এই মন্ত্রী গরু হিসাবে ট্রিটেড হবে না গাধা হিসাবে ট্রিটেড হবে না ঘোড়া হিসাবে ট্রিটেড হবে।